আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের একটি বিশেষ অনুষ্ঠান। সেটি হলো চ্যারিটি ইন অ্যাকশন। চ্যারিটি ইন অ্যাকশনের আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আপনাদের সামনে একটা চ্যারিটিকে নিয়ে আসা এবং তাদের কাজগুলোকে আপনাদের সামনে তুলে ধরা। তারা কী কাজ করে যাচ্ছেন, সমাজে কীভাবে উন্নয়ন করছেন, কীভাবে মানুষ বেনিফিটেড হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে আপনাদের সামনে আমরা এই প্রোগ্রামটাকে উপস্থাপন করি। এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন একটি চ্যারিটি অর্গানাইজেশন, যারা বিশেষ করে বাংলাদেশের সমস্ত জায়গাতে কাজ করেন এবং অনেকগুলো প্রজেক্ট তাদের আছে, অসংখ্য প্রজেক্ট তাদের রয়েছে। যে প্রজেক্টগুলো সম্পর্কে আমরা জানবো, তাদের কিভাবে তারা শুরু করেছেন, কিভাবে মানুষের কাছে ওনারা পৌঁছান, কিভাবে তারা একজন বেনিফিশিয়ারি সিলেক্ট করেন, কিংবা কোনো একটা লোকেশনে যখন তারা মসজিদ করতে চান, কিভাবে সেই লোকেশনটা সিলেক্ট করা হয়, এই সমস্ত চ্যারিটির পিছনে যে কাজগুলো হয় সেই কাজগুলো সম্পর্কে আমরা জানবো। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম এবং আপনার সকল দর্শকবৃন্দকে আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। আমাদের সঙ্গে রয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন ভাই। তো উনি একজন ইঞ্জিনিয়ার, আমরা ওনার কাছ থেকে জানবো, ওনার পরিচয়টুকু আমরা জানবো সর্বপ্রথম। যেহেতু আলহাজ শামসুল হক ফাউন্ডেশনকে নিয়ে আমরা কখনোই টিভির ওয়ানের পর্দাতে সেভাবে আপনারা দেখেননি, কিন্তু ওনাদের অনেক কাজ আপনারা দেখেছেন অন্য মাধ্যমে, যেটা আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ গল্পের মাধ্যমে সেটা চলে আসবে, কীভাবে আপনারা আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের কাজ দেখেছেন সেগুলো আমরা পরে শুনবো। তো আপনি তো একজন ইঞ্জিনিয়ার মানুষ, আপনার বেড়ে ওঠাটা যদি আমাদেরকে একটু বলেন, ছোটবেলা কিভাবে কেটেছে আপনার? আমার ছোটবেলা ছিল কিন্ডারগার্টেন স্কুল, তারপরে আমি বেসিক্যালি বাইতেশ্বর আদর্শ কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলাম। সেখান থেকে আলিম পরীক্ষা, যেটা ইন্টারমিডিয়েট আমরা বলি, এইচএসসি পরে আমরা ইসলামিক ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আমি এডমিট হই এবং আমার সাবজেক্ট ছিল কম্পিউটার কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। সেখানে অনার্স আমার সম্পন্ন হয়, পরবর্তীতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটির উপর মাস্টার্স সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আপনি ইঞ্জিনিয়ার মানুষ, কিন্তু আপনি চলে আসলেন সম্পূর্ণ ভিন্ন একটা জগতে, যেটা কমপ্লিটলি ভিন্ন। কারণ বাংলাদেশের মানুষের স্বপ্ন থাকে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আপনি সেই একটা লোভনীয় একটা পেশাকে পিছনে রেখে আপনি মানুষের সেবা করাতে চলে আসছেন কেন? এটা যদি বলা চলে তাহলে সে রুট লেভেলে চলে যেতে হয়। আমার যে মাদ্রাসায় পড়তাম, ওখানে মাদ্রাসার যে পরিবেশ ছিল, আমাদের মরহুম আব্দুল জব্বার শাহবুজুর রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার যিনি পীর সাহেব ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন, ওনার মাধ্যমে বেশ কিছু মানবিক সেবা করার আমার সুযোগ হয়েছে। ওনার একটা সংগঠন ছিল আঞ্জুমান নজরুল বাংলাদেশ। একই সাথে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন, যার নামে নামকরণ করা হয়েছে, আলহাজ শামসুল হক সাহেব, উনি আমার পিতা, শ্রদ্ধেয় পিতা। উনি ছোটবেলা থেকেই মানবিক সেবাগুলো হাতে কলমে শিখিয়েছেন, একদম হাতে কলমে শিখিয়েছেন বলা চলে। ধরেন, আমরা মসজিদে নামাজ পড়তে যাচ্ছি শুক্রবার দিন, জুমার দিন, রাস্তার পাশে অনেকগুলো ফকির বসা আছে, তো উনি পকেট থেকে টাকা কিছু নিয়ে আমাকে দিলেন, তুমি এদেরকে দিয়ে দাও। অর্থাৎ উনি নিজের হাতে দিতে পারতেন, কিন্তু উনি নিজে না দিয়ে ছেলেকে প্র্যাকটিস করিয়েছেন। আমার যে মাদ্রাসায় পড়তাম, বাইতেশ্বর মাদ্রাসা কামিল মাদ্রাসা, তার সামনেই এতিমখানা ছিল। উনি এতিমদেরকে এত বেশি ভালোবাসতেন, এতিম শিক্ষার্থীরা ওনাকে খুব আদর করে নানা ডাকতেন। তো ছোটবেলায় আমার বয়সে যখন একজন এতিম শিক্ষার্থী, ওনাকে, আমার বাবাকে খুব আদর করতেছে, বাবা ওদের জন্য ফুটবল নিয়ে আসতেছে, ব্যাডমিন্টন নিয়ে আসতেছে, এই যখন বেশি আদর করে আমার একসময় ঈর্ষা লাগতো, আমার বাবা কেন ওদেরকে এত আদর করবে, ছোটবেলায় ঈর্ষা। পরবর্তীতে আল্লাহ তাআলা এমনভাবে সেটা আমাদের মানসিকতা সৃষ্টি করে দিয়েছেন, আমার বাবা যাদেরকে আদর করছেন তারা দূরের কেউ নয়, তারা আমার নিজের পরিবারের একজন। এতিমদের প্রতি ভালোবাসা, মানুষদের প্রতি ভালোবাসা সেই ছোটবেলায় মনের মধ্যে চলে এসেছে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তো পরবর্তীতে আপনি যে বলছেন ইঞ্জিনিয়ার কেন এই লাইনে, এই যে একজন ইঞ্জিনিয়ার বা বাংলাদেশের যারা আল্লাহ তাআলা যাদেরকে মেধা দিয়েছেন, ওনারা যদি এই লাইনে আসেন তাহলে অনেক অনেক ভালো কাজ বেশি হবে। গতানুগতিক কাজের বাইরে আপনার আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের যে ভিন্ন ধর্মী কাজগুলো হয়তো পাচ্ছেন, এগুলো হয়তো কিছুটা সহায়ক হয়েছে আমার এই সাবজেক্টের কারণে। আমার যে নেটওয়ার্কিং, আমার যে ক্ষুদ্র মেধা আল্লাহ দিয়েছেন, ওইটার কারণে হয়তো আমরা কিছু নতুনত্ব কাজ আমরা ইতিমধ্যে মানুষকে দিতে পেরেছি, যার মাধ্যমে মানুষ হয়তো একটু বেশি সেবা পেয়েছে আর কি।
আলহামদুলিল্লাহ। আমরা চিন্তা করছিলাম যে আঙ্কেলের গল্প শুনবো, যিনি জি, হলেন যে এখানের ফাউন্ডার। তো আপনি অলরেডি বলে ফেলেছেন আঙ্কেল সম্পর্কে। তো আঙ্কেল কিভাবে এইদিকে শুরু করলেন, চ্যারিটিটা কিভাবে শুরু করলেন এই আচ্ছা, সংগঠনটি? চ্যারিটিটা বেসিক্যালি আঙ্কেল শুরু করেননি, আঙ্কেল চ্যারিটি শিক্ষা দিয়েছেন। ওকে, কিভাবে তুমি চ্যারিটি করবা সে শিক্ষাটা আঙ্কেল দিয়েছেন। আঙ্কেল ছিল একদম প্রচার বিমুখ। ওকে, উনি একজন নীরব দানবীর ছিলেন, নীরব সমাজসেবক ছিলেন। ছোটবেলা থেকেই আঙ্কেল তার বাবাকে, মানে আমার বাবা ওনার বাবাকে হারিয়েছেন, আমার দাদাকে হারিয়েছেন। আমার বাবার যখন বয়স 2.5 বছর, খুব স্ট্রাগল করে আমার বাবা কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। একজন ভালো ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত, ওনার অনেক কষ্ট করতে হয়েছে। উনি দুঃখগুলো কিন্তু খুব ভালো বুঝতেন একদম। আমার দাদির যে গল্পগুলো আমরা শুনেছি ওগুলো খুবই খুবই মানে অন্তরে নাড়া দেয়। একজন মা কিভাবে ছেলেকে কষ্ট করে মানুষ করেন। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আব্বা তো ওইটার সাথে সাথে ওই যে বাইতুল শরীফের যে গল্প বলেছিলাম, ওই দরবারের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত হয়ে গিয়েছিলেন। ওকে, সেখানেই বা উনি ওনার স্টাডির কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, যে একজন এতিমকে যদি তুমি মাথায় হাত বুলিয়ে দাও, এতিমের পাশে থাকো, লালন পালন করো, তাহলে বেহেশতের মধ্যে ঠিক এভাবে থাকবো। জি, 2 আঙ্গুল পাশাপাশি আল্লাহ সাল্লাম দেখিয়ে দিয়েছেন। আব্বা সেই হাদিসটা একদম একদম পরতে 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 উনি মানতেন। তো সেই হিসেবে আঙ্কেল আমাদের শিক্ষা দিয়েছেন। আঙ্কেল কখনো অর্গানাইজেশনালি সেট আপ করেন নাই, ওনার সেটা দরকারও ছিল না, ইচ্ছেও ছিল না। আমরাও কখনো মানে এনজিও করব এই ধরনের কোনো চিন্তা আমাদের ছিল না। কাজ করতে গিয়ে কোথাও কোথাও এটা রিকোয়ারমেন্ট চলে এসেছে। রোহিঙ্গা ক্যাম্পে কাজ করতেছে, আমরা জানি না রেজিস্ট্রেশন লাগে। অনেকদিন কাজ করার পর হঠাৎ করে আমাদের জানানো হলো তোমাদের রেজিস্ট্রেশন লাগবে। তখনই আমরা রেজিস্ট্রেশনের জন্য এসেছি। আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকার এটা যাচাই বাছাই করে আমাদেরকে জয়েন্ট স্টক রেজিস্ট্রেশন দিয়েছেন। পরবর্তীতে যখন আমেরিকাতে আমি গেলাম, ওনারা বললেন যে আপনাদের কাজগুলো খুব ভালো লাগে, তখন কিন্তু আমরা আপনাদের সাথে হেল্প করতে পারছি না, কারণ আপনাদের এনজিও নাই। তখনই আবার আমেরিকা থেকে 2018 সালে ব্যাক করে এনজিওর জন্য আবেদন করি। সেখানেও সরকারের পক্ষ থেকে যাবতীয় ইনভেস্টিগেশন সম্পন্ন হওয়ার পরে 2019 সালে এনজিও হিসেবে আমরা অনুমোদন পাই। এবং তৎপরেই আমেরিকার কয়েকটা সংস্থা, চায়নার কয়েকটা সংস্থা, ইনক্লুডিং আপনাদের একটা সংস্থা স্ট্যান্ডার্ড লিটল হোপের সাথে আমাদের পার্টনারশিপ হয়। জি, এবং সম্মিলিতভাবে বিশেষ করে বাংলাদেশেরও কিছু নাম প্রকাশ অনিচ্ছুক আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বড় ভাই রয়েছেন, কর্পোরেট, ওনাদের মাধ্যমে টোটাল মানবিক সেবাগুলো চলতেছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কি দিয়ে শুরু করেছিলেন এই চ্যারিটির প্রথম কাজ কি ছিল? চ্যারিটি হচ্ছে কি, ওই চ্যারিটি কাজ বলতে গেলে ওই যে মানব সেবা একটা গল্প, কবিতা ছিল আব্দুল কাদেরের, জি, আপনি শুনেছেন কিনা জানি না, হয়তো শুনে থাকতে পারেন, খুব কমন একটা কবিতা। হাসরের দিন বলিবেন কোদা হে আদম সন্তান, জি, তুমি মোরে করণের সেবা জবে চিনুর জ্ঞান, মানুষ বলিবে তুমি প্রভু করো তার, আমরা কেমন লইব তোমার পরিচর্যার বার। জি, তো বলিবেন খোদা দেখুনি মানুষ কেঁদেছে রোগের ঘুরে। অর্থাৎ এই যে মানুষকে সেবা করলে যে আল্লাহকে আপনি পাবেন, ওই জিনিসগুলো মনের মধ্যে উতাল পাতাল করতো। চিকিৎসা দিয়ে প্রথম আমাদের এই মানবিক সেবা কার্যক্রম শুরু হয়। আল হুমায়ুন মহিলা মাদ্রাসার ওই মাঠে 2006 সালে প্রতি মাসে প্রথম মঙ্গলবার আমরা একটা মেডিকেল ক্যাম্প করতাম, চক্ষু ক্যাম্প। ওকে, এই চক্ষু ক্যাম্প দিয়ে আমাদের মূলত যাত্রা শুরু হয়। পরবর্তীতে ডায়াবেটিস টেস্ট, জন্ডিস টেস্ট, তারপর হচ্ছে খতনা, বিনামূল্যে এগুলো অ্যাড করা হয়। 2016 সাল পর্যন্ত 10 বছর আমরা আমাদের এলাকার বাইরে কোনো কাজ করিনি। 16 সালের রাঙ্গামাটিতে একটা পাহাড় ধস হয়েছিল চট্টগ্রামের, ওই পাহাড় ধসে আমরা প্রথম ছুটে যাই। সেখানের পরে আমরা রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলাম ফার্স্ট, একটা সংস্থার সাথে গিয়ে। ওখানে গিয়ে আমার একটা মায়া লাগলো যে ওদের সাথে কাজ করব, মানে রোহিঙ্গাদের জন্য আমরা এবার এর পরের বছর যে আপনার কোরবানিটা আসতেছে, কোরবানিটা ওদের সাথে করব। তো আমরা 2017 সালে গিয়েছিলাম কোরবানি করতে মূলত। যে আমার কোরবানিটা আমার বাসায় আমরা আসি 4 জন, তো আমাদের তো থাকা ঈদের দিন খুব একটা কাজ দেয়, ওদের সাথে কোরবানিটা করি। এই কোরবানি করতে গিয়ে দেখলাম রাস্তার মধ্যে হাজার হাজার রোহিঙ্গা, এবং তখন তো এনজিও নাই বা গভর্নমেন্ট অফিসগুলো বন্ধ। ঈদের 3 দিন পরে বাংলাদেশ থেকে বা বিশ্ব থেকে আপনারা সবাই হুমডিকে ওদেরকে হেল্প করার জন্য এগিয়ে আসছেন। তো আলহামদুলিল্লাহ আমি কোরবানি ঈদটা ওখানে ছিলাম, ঈদের ওই 2-3 দিন শুরুতে আমরা দিয়েছিলাম। ওই কাজগুলো করতে করতে আস্তে আস্তে এগুলো বিস্তৃত হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এখন আপনাদের বিস্তৃতি কতগুলো প্রজেক্ট এই মুহূর্তে চলমান আছে? আমাদের এই যদি কার্যক্রম এলাকা আপনি বলেন তাহলে চট্টগ্রাম, কক্সবাজার, বাসাঞ্চর, এই রোহিঙ্গা ক্যাম্প, তারপরে হচ্ছে সিলেট এবং সুনামগঞ্জ, তারপর সাতক্ষীরা, এই এলাকাগুলোতে আমাদের একটু বেশি কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। একই সাথে জামালপুর, শেরপুর, গাইবান্ধা, পঞ্চগড়, সিলেটের অনেকগুলো উপজেলায় আমাদের কিছু কাজ করার সুযোগ হয়েছে। আর চলমান প্রকল্পগুলোর মধ্যে
যদি আপনি বলেন তাহলে আমাদের চিটং একটা মেহমানখানা চলে। ওকে, হ্যাঁ, তো তার আগে আমরা জি। সুপ্রিয় দর্শক, আমরা শুনবো অনেক গল্প নাসির ভাইয়ের কাছ থেকে, কিন্তু তার আগে দেখে নেই উনি যে কথাগুলো বলছেন, আমরা তার আগে একটা ভিডিও দেখবো। এই ভিডিও দেখার পরে কিন্তু আমরা আবার নাসির ভাইয়ের কাছ থেকে সেই কথাগুলো শুনবো। আমরা নদীর পানি নিয়ে খাই, আমরা কত রোগগুলা। ধন্যবাদ। আপনার সম্পৃক্ততার সাথে আমরা কেবল জীবন পরিবর্তন করছি না, আমরা একটি উজ্জ্বল আগামীকে রূপ দিচ্ছি। আলহামদুলিল্লাহ নাসির ভাই, খুব সুন্দর আপনাদের যে ডকুমেন্টারি সেটা দেখলাম, এবং প্রজেক্টগুলো খুব সুন্দরভাবে এখানে এক্সপ্লেন করেছে। এতগুলা প্রজেক্ট, তার মধ্যে আপনি বলছিলেন যে মেহমানখানা সম্পর্কে, প্রতিদিন 200 মানুষ সেখানে আপনারা খাবার দিচ্ছেন, এবং যাদের থাকার জায়গা নেই সেখানে থাকার ব্যবস্থাও আছে। এই সম্পর্কে বলবেন একটু। মেহমানখানার গল্পটা ছিল খুব ছোট উদ্যোগ, অর্থাৎ আমাদের এক ভাই বললেন উনি 1000 মানুষকে খাওয়াবেন, 80,000 টাকা আমার কাছে পাঠিয়েছেন। জি আমার কাছে হঠাৎ করে মনে হলো 1000 মানুষকে যদি আমি একদিনে না খাওয়াই, যদি একাধিক দিনে 4 দিনে খাওয়াই, কোনো আপত্তি আছে কিনা। আমি ওই ভাইকে একটু কল দিলাম যে আমরা একদিনে না খাওয়াই 4 দিনে খাওয়ালে কোনো সমস্যা আছে কিনা। উনি বললেন কোনো সমস্যা নেই, তো আমি মানত করেছিলাম 4টা ছাগল যদি আপনি দেন এটা ভালো হয় আর কি। আমি বললাম, ঠিক আছে 4 দিনে 4টা ছাগল দিব। জি এই প্রথম দিন আমরা মেহমানখানা চালু করলাম, চালু করে ভিডিওটা আমি ফেসবুকে দিয়েছি জি যে তা আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে আমার 2 বন্ধু বান্ধব বললেন যে ভাই আমি একদিনের খরচ আপনার জন্য দিলাম, আর যেমন আমি একদিনের খরচ দিলাম। তখন মনের মধ্যে একটু শখ আসতেছে, এটা যে 1 সপ্তাহ চলতো 4 দিনের জায়গায়। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করেছেন, 1 সপ্তাহ হয়েছে। তারপর মনের মধ্যে আরেকটু শখ বৃদ্ধি পেয়েছে, এটা যে 1 মাস চলতো, দেখা যাচ্ছে যে এটা আল্লাহ তাআলা সেটাও কবুল করেছেন, আচ্ছা এটা 1 মাসে গিয়েছে। তারপরে আল্লাহর কাছে চাইলে এটা যে 1 বছর চলে, আল্লাহ তাআলা সেটাও কবুল করেছেন আলহামদুলিল্লাহ। এই মেহমানখানা 2020 সালের অগস্ট থেকে আমরা চালু করেছিলাম, 2021 সালে 1 বছর হয়েছে। তারপর স্বপ্নগুলো অবারিত হয়ে গিয়েছে, এখন মনে হচ্ছে এটা যেন প্রতি বছর চালাই। আল্লাহ তাআলা মনে হচ্ছে এই পর্যন্ত কবুল করেছেন। 22 সালে 2 বছর, এই 23 সালে এই অগস্ট মাসে এটা এটা আলহামদুলিল্লাহ 3 বছর সম্পন্ন হয়েছে। প্রতিদিন কন্টিনিউ মেহমানখানা চলতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এবং সেটা প্রথম বছর আমরা বর্ষপূর্তি একটা উদযাপন করেছি, সেটা একটু ভিন্ন ধরনের ছিল। উদযাপন ছিল যে আমরা তো ভালো খাবার দাবার বুফে আয়োজন আমরা তো নিয়মিত খাই, জি। কিন্তু আমার পাশে একজন বস্তির মানুষ, একজন রিক্সাওয়ালা, একজন শ্রমিক, একজন দিনমজুর, একটা বাচ্চা মেয়ে, সে তো কখনো বুফে দেখিনি। জি এই বুফেটা যদি আমি তার সামনে দিয়ে দিই, এই সব খাবার তোমার মজাদার, সব খাবার তোমার, এটা তোমার কেমন লাগবে। আমরা বর্ষপূর্তিতে মেহমানখানার সকল সম্মানিত মেহমানদের জন্য আমরা এই বুফে খাবার আয়োজন করেছি আলহামদুলিল্লাহ। চমৎকার। এবং সবাই খুব আনন্দ করে, এই তো মানে তারা আশ্চর্য হয়ে গেছে এই সমস্ত খাবার আমার কিনা। আপনি হয়তো খেয়াল করেছেন এই বুফে খাবারের ভিডিও, তারা কত সুন্দর করে খেয়েছে আলহামদুলিল্লাহ। এগুলো ওদের খুশিগুলো হচ্ছে আমাদের প্রাপ্তি আলহামদুলিল্লাহ। এটা খুবই সুন্দর কাজ, এবং মানুষকে যে ফিলিংটা দেয়া, এবং তারা যখন খাবার খাচ্ছে তাদের চোখের যে আনন্দ দেখা, এটা অন্যরকম। এটার এটা এটা যে এবং ওখানে feelings-টা- আপনি দেখেছেন একজন বয়স্ক মহিলা সাক্ষাৎকার দিচ্ছে, জি। উনি 4 কিলোমিটার দূর থেকে আসে ভাত খেতে। একজন বয়স্ক লোক, উনি 1 থেকে 1.5 কিলোমিটার দূর থেকে আসে, ওনার পা নাই, উনি নিজে কর্ম করে কিছু খেতে পারেন না। তো অল্প, আমাদের তো সব দিন তো আর ভালো খাবার আমরা দিতে পারি না, জি। অধিকাংশ দিন চলে শাকসবজি বা ডাল। এই শাকসবজি খাওয়ার জন্য কিন্তু ওনারা আসেন। তো এই যে মানুষটাকে খাইতেছে, আমি তো মাঝে মাঝে একটু নিজেকে কেমন যেন প্রশ্ন করি, খালি আজকে কালকে পরশু প্রতিদিন চলতেছে সবজি, যেদিন কেউ ছাগল টাগল দেয় সেদিন হয়তো ভালো চলে। তো আমাদেরকে জিজ্ঞেস করি আপনাদেরকে খালি সবজি দিয়ে খাওয়াইতেছে, কোনো অসুবিধা আছে? বলছে, না আমরা এটা খাইতে পারতেছি আলহামদুলিল্লাহ। যে অল্পতে তুষ্ট কিছু মানুষকে আল্লাহ আমাদেরকে সেবা করার সুযোগ দিয়েছেন, এটা আল্লাহর কাছে লাখ উঠছে। তো নাসির ভাই, আরেকটু ইনফরমেশন দিয়ে দিবেন, একদিনের খাবারের জন্য কত খরচ হয় মোটামুটি? যদি আপনি সবজি ডাল ভাত খাওয়ান তাহলে কত খরচ? আচ্ছা, এই খাবারের খরচটা ডিপেন্ড করে মেনুর উপরে। জি আপনি সেটা 5,000 টাকা দিয়ে করতে পারবেন, জি মানে আপনি অনেকগুলো মানুষ খাওয়াইতে পারেন, শাকসবজি দিয়ে বেশি খরচ হয় না। আর যদি আপনি মনে করেন ওদেরকে হয়তো খাসি খাওয়াবেন, দেখা যাচ্ছে 15-20 হাজার টাকা খরচ হচ্ছে। তো ডিপেন্ডস অন মেনু। তো আমাদের ডোনারদেরকে আমরা সেটা উন্মুক্ত করে সবগুলো বলে দিই, আপনি যে টাকা দিবেন ওইটার উপরই আমাদের মেনুটা আমরা বাজেট সেট হবে, বাজেট সেট হবে, বাজেট অনুযায়ী খাবার সেট হবে। বাজেট অনুযায়ী খাবার সেট হবে ইনশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। আমাদের যারা দর্শক আছেন, যারা যদি আপনারা অংশগ্রহণ করতে চান, অবশ্যই আপনারা ইনফরমেশন পাবেন, যোগাযোগ করবেন। এবং এটা কতই না উত্তম কাজ হবে, 200 মানুষকে একদিন খাওয়ানো। ওকে নাসিব, আমরা পরবর্তীতে যাই। পানি, আমাদের বাংলাদেশ হলো যে নদীমাতৃক দেশ, পানির কোনো অভাব নেই। তারপরেও দেখা যায় খাবারের পানির সংকট, বিশুদ্ধ পানির সংকট। জি জি। আপনারা নতুন প্রজেক্ট শুরু করেছেন, যেটা হলো ভাসমান পানি বিশুদ্ধিকরণ। এটা আইডিয়া কোত্থেকে আসলো এবং কিভাবে ইমপ্লিমেন্ট করলেন? আপনি যে কথা বলেছেন, পানির অভাব নাই, চারিদিকে সব পানি। জি কিন্তু এই পানির মধ্যে হাওড় এলাকার মধ্যে আমি চোখে দেখলাম গরু মরা, ছাগল মরা, মুরগি মরা ভাসতেছে, ওই পানি মানুষ খাচ্ছে। জি পানির অভাব নাই, কিন্তু সে খাচ্ছে নোংরা পানি। জি যে
ব্যক্তির কাছে নলকূপ রয়েছে, সেই নলকূপের মধ্যে আয়রন উঠতেছে, জি অনেক নলকূপের মধ্যে আর্সেনিক, অনেক কাছে নলকূপই নাই। বিশেষ করে সিলেটে যখন বন্যা হয়েছে গত বছর আগে, তখন আমরা দেখলাম 2 লিটার বোতল আমরা কিনে দিচ্ছি মানুষকে। জি তখনই মাথায় আসলো, এখন নলকূপ না থাকলেও, সোর্স ওয়াটার না থাকলেও আমার এই নোংরা পানি তো আছে, নদীর পানি তো আছে, এটাকে কীভাবে আমরা সুন্দর করে পিউরিফাই করতে পারি। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে কিছু বুদ্ধি দিয়েছেন যে এই নদীর পানিটাকে পিউরিফাই করার জন্য আমরা একটা বড় স্টিলের বুট কিনে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ইন্ডাস্ট্রি যে প্ল্যান্টটা ইউজ করে ওই প্ল্যান্টটা বুটের মধ্যে বসিয়ে দিয়েছি, স্রেফ বোটের মধ্যে বসিয়ে দিয়েছি, এবং 2টো লাইন রেখেছি, একটা জেনারেটর এবং একটা ইলেকট্রিক লাইন দিয়ে চালানোর জন্য। 2টো সিস্টেমে সেটা চলতেছে। এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই বোটটা ঘুরে ঘুরে পানি দিচ্ছে। একজন মানুষ আগে পানি কিনতে দোকানে যাওয়া লাগতো, জি তার যে হাওড় এলাকা, তার এখান থেকে নৌকাতে করে আরেক জায়গায় বাজারে আসতো, তারপর হয়তো পানি নিয়ে যেতে পারতো, এবং তার আসার দরকার নেই। জি আমাদের এই নৌকাটা ঘুরিয়ে ঘুরিয়ে নির্দিষ্ট সময়ে উক্ত এলাকায় যাচ্ছে, মানুষজন এসে লাইন ধরে পানি নিচ্ছে। আপনি হয়তো ভিডিওতে দেখেছেন, খেয়াল করেছেন। তো আলহামদুলিল্লাহ বর্তমানে এই প্ল্যানটা এখনও চালু আছে, যদিও আমরা মনে করেছিলাম খালি বন্যার সময় এটা চালাবো, তারপর আমরা এটা বন্ধ করে দেবো, এবং সেটা বন্ধ করার জন্য আমরা গিয়েছিলাম। জি কিন্তু ওই যে মায়েরা যে কথাগুলো বলেছে, মানে এই কথাগুলো শুনে আমরা আর বন্ধ করতে পারি নাই। ওনারা বলছেন তোমরা বন্ধ করে দিলে ওই নদীর নোংরা পানিগুলো আমাদের খাইতে হবে, হাওড়ার নোংরা পানিগুলো আমাদের খাইতে হবে। একজন মা বলতেছে এই যদি বাবা তুমি এটা বন্ধ করে দাও, তাহলে আমাদের রোগের সুখে আবার কষ্ট পাবো। গত 6 মাস ধরে আমাদের কোনো অসুখ হয় নাই। গত 6 মাস ধরে যে আমাদের অসুখ হয় না, এই কথাটা একদম আমাদের অন্তরে লেগেছে। তো আলহামদুলিল্লাহ, সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করেছি। বাংলাদেশের আমাদের সম্মানিত একজন দাতা, নাম প্রকাশ অনিচ্ছুক, উনি আবার অ্যাকসেপ্ট করেছেন, মাসে খরচ যা লাগে এটা একজন দিয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন এটার ইউনিট বাড়ানোর জন্য আমাদের রিকোয়ারমেন্ট আসতেছে। এই প্ল্যান্টটা এখন 8টা গ্রামে পানি দিচ্ছে ঘুরে ঘুরে। ওকে তো এই ধরনের আরও অনেকগুলো প্লান্টের, অনেকগুলো নৌকার রিকোয়ারমেন্ট আসতেছে। তো আল্লাহ তাআলা যদি দয়া করে হয়তো আমরা আরও কিছু এক্সট্রা প্ল্যান করতে পারি আর কি, ইনশাআল্লাহ। খুবই সুন্দর প্রজেক্ট। আমি আফ্রিকাতে গিয়েছি, আফ্রিকাতে আমি পানির সংকট দেখেছি। অনেকের সাথে কথা বলেছি যারা 5 কিলোমিটার, 6 কিলোমিটার, 10 কিলোমিটার দূর থেকে এসে পানি নেন। কিন্তু বাংলাদেশে পানির যে এত খারাপ অবস্থা, এটা আমার কিন্তু জানা ছিল না। এটা আপনার এই প্রজেক্টের মাধ্যমে আমি জানলাম। কারণ আমি চিন্তা করেছি মানুষ অ্যাটলিস্ট খাবারের পানির তেমন একটা আপনাকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সিলেটের মধ্যে সবচেয়ে খারাপ পানির এলাকা হচ্ছে গোয়াইনঘাট। আমরা এই পানির প্ল্যান্টটা চালু করেছিলাম সুনামগঞ্জে, ছাতকে। জি আমাকে সিলেটের সিভিল সার্জন মহোদয় বললেন যে ভাই আপনি এটাকে যদি গোয়াইনঘাটে নিয়ে আসতে পারেন খুব ভালো হয়, ওখানকার পানির অবস্থা খুবই খারাপ। পরবর্তী আমরা এই নৌকাটা সুনামগঞ্জ থেকে কিন্তু গোয়াইনঘাটে নিয়ে এসেছি। আসলে দেখলাম গোয়াইনঘাটের পানির অবস্থা খারাপ। তো এখানে কিছু কিছু এলাকা আছে এরা খুব বেশি পরিমাণে খারাপ। এখানে যদি আপনি টিউবওয়েল আন্ডারগ্রাউন্ড নিতে চান, তাহলে ডিপ টিউবওয়েল করতে হয়, অনেক বেশি যেতে হয়, এবং তাও নিশ্চয়তা পাওয়া যায় না, পিউরিফিকেশন প্ল্যান লাগে আর কি। জি থ্যাংক ইউ এটা ইয়ে করার জন্য। আমাদের যেহেতু খুবই সংক্ষিপ্ত ইন্টারভিউ, আমরা খুব অল্প করে কথা বলছি। তো আরেকটা বিশেষ একটা প্রজেক্ট দেখলাম, যে মুয়াজ্জিনকে আমরা দেখলাম সাঁতার কেটে উনি মসজিদে যান, জি জি। ওনার জন্য বিশেষ ব্যবস্থা করেছে, এবং ওনার অঞ্চলের মানুষ বিশেষ ব্যবস্থা নামাজ পড়েছে। এই সম্পর্কে আপনি আচ্ছা, এটা ছিল যে সাতক্ষীরাতে আমার ভলান্টিয়ার একদিন আমাকে দেখাচ্ছেন, বলছেন ভাইয়া গতকাল বাদ বেগে গেছে, এখানে পানি এলাকা প্লাবিত। আমি চিটং অফিসে, আমি বললাম ভিডিওটা একটু দেখাও। তুমি দেখাইতে গিয়ে পিছনে একজন মহিলাকে পাইলাম। আমি যে মায়ের কাছে নিয়ে যাও, মাকে জিজ্ঞেস করলাম পানি কেমন। মা বলতেছে আজকে সকাল থেকে আমি কিছু খাইতে পারি নাই, ঘরের মধ্যে পানি, চুলা পানির নিচে। ওইটা শুনি না, অফিস টাইম ছিল 3টা বাজে, আমি 5টা বাজে বের হয়েছি চিটং থেকে। এর পরের দিন 3টা বাজে যখন গিয়ে পৌঁছেছি, এবং গিয়ে দেখলাম যে আসলে অবস্থা ভয়াবহ, অনেকে কিন্তু রান্না করে খাবার খাইতে পারতেছে না। ওই চিটাগাং মেহমানখানাটা ওখানে চালু করলাম। 2 দিন মেহমানখানা চালানোর ফলে আমি দেখতে পেলাম সবাই পানির মধ্যে এলাকাবার, মানে এমন একটা অবস্থা, এই নৌকাতে করে স্কুলে যাচ্ছে, এবং মসজিদে নামাজ পড়তে গেছে এক কোমরে পানি, দাঁড়াইলো এভাবে, কিন্তু সিজদার জায়গা নেই, রুকুর জায়গা নেই, দাঁড়ায় দাঁড়ায় নামাজ। এটা 1 দিন 2 দিন বন্যা হইলে আপনি হয়তো বলতেন কেন মসজিদে যাচ্ছে, মসজিদ বাদ দিন, কিন্তু সপ্তাহের পর সপ্তাহ চলতেছে। তখনই আল্লাহ তাআলা হয়তো আমাদের মাথায় দিয়েছে যে নৌকাতে করে যে হাট বাজার যাইতে পারে, নৌকাতে করে স্কুলে যেতে পারে, তাহলে নৌকাতে কেন মসজিদ হইতে পারে না, নৌকাতে কেন নামাজ হইতে পারে না। তখন আলহামদুলিল্লাহ আমরা সেখানে একটা বড় নৌকা বানিয়ে সেখানে মসজিদের একটা হালকা আকৃতি দিয়ে, বাংলাদেশের প্রথম ভাসমান মসজিদ যেটা বলতেছে, নামকরণটা করেছেন সুন্দর, মসজিদ নূর আলাইহিস ইসলাম। জি আল্লাহ মসজিদ নূর আলাইহিস ইসলাম, সেটা যাত্রা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং এই মুহূর্তে আরেকটা প্রজেক্ট আমরা দেখলাম, যেটা হলো সর্বশেষ প্রজেক্ট আমরা দেখেছি, হেল্প অ্যান্ড হেল্পার। জি, এই প্রজেক্ট সম্পর্কে আমাদেরকে একটু বলুন। আচ্ছা, হেল্প অ্যান্ড হেল্পার হচ্ছে কি, আমরা তো যখন এই কাজের মধ্যে আছি তখন আমরা এই কাজগুলো নিয়ে মাথা ঘামাই,
ফেসবুকে আপনি একটা ফান্ড রাইজিং একটা পোস্ট দেখলেন, একজনের কিডনি নষ্ট, একটা বাচ্চার হার্ট নষ্ট, আপনার মায়া লাগছে, আপনি কিছু টাকা দিলেন, পোস্টটা নিচে চলে গেছে। অথবা নর্মাল যে ফান্ড রাইজিং সাইটগুলো, গো ফান্ডমি বা অন্যান্য সাইটগুলো আছে, সেখানে যে কেউ ফান্ড আস্ক করতে পারে, আপিল করতে পারে, যে কেউ সেখানে ফান্ড ডোনেট করতে পারে, বাট আফটার ডোনেশন কোনো রিপোর্ট নাই বা বিফোর ডোনেশন কোনো ধরনের ভেরিফিকেশন নাই। হেল্প অ্যান্ড হেল্পার হচ্ছে যে 100% সিকিউর একটা ইমপ্লিমেন্টেড সাইট, যেটার মধ্যে যে কেউ helpandhelper.com-এ ঢুকে আপিল করতে পারবে, আস্ক করতে পারবে, ফান্ড চাইতে পারবে। আমাদের অ্যাডমিন সেটা অ্যাপ্রুভ করবে না আনটিল ভেরিফিকেশন। অ্যাডমিন তার রিকোয়েস্টটা উক্ত এলাকার ওই ব্যক্তির কাছে, আমাদের দায়িত্বশীল বা ভলান্টিয়ারের কাছে হস্তান্তর করবে। ওরা গিয়ে যদি সরজমিনে দেখে এটা ফেক, রিজেক্ট করে দেবে। ওরা যদি দেখে ইটস ট্রু, তখন বাজেটটা তারা মিলাবে। সে যে 80,000 টাকা ঘরের জন্য চাইলো, 80,000 টাকা লাগবে কিনা, 70,000 টাকা দিয়ে হয়ে গেলে 70,000 টাকা আমরা পোস্টটা পাবলিশ করবো। আর 80,000 টাকা দিয়ে না হয় 1 লাখ টাকা লাগলে আমরা 1 লক্ষ টাকা দিয়ে পোস্টটা পাবলিশ করে দেবো। পাবলিশ করে দিলে তখন সেখানে যে কেউ ডোনেট করতে পারলো, কেউ 10,000, কেউ 5,000, কেউ দিল। 8-10 জন ডোনেট করার পরে ফান্ডটা যখন উঠে যাবে, তখন এটা ইমপ্লিমেন্ট স্টেজে চলে যাবে, অনগোয়িং পথে চলে যাবে। গেলে হবে কি, আমাদের লোক দিয়ে আমরা সেই ঘরটা বানাই দিব। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন, আলহাজ শামসুল হক ফাউন্ডেশন বাংলাদেশ সরকার অনুমোদিত যেহেতু এনজিও, আমাদের পুরো বাংলাদেশে কাজ করার গভর্নমেন্ট একটা আমাদেরকে রাইট দিয়েছে, জয়েন্ট রেজিস্টার্ড একটা। তো আমরা ওই ঘরটা বানিয়ে দিয়ে তখন ওই যে 8-10 জন মানুষ সেখানে অংশগ্রহণ করেছে, প্রত্যেকের কাছে রিপোর্টটা চলে যাবে যে অভিনন্দন আপনাকে, আপনি এই যে ঘরের জন্য অংশগ্রহণ করেছিলেন, ঘরটা হয়ে গিয়েছে, এখানে আপনারা 8 জন ছিলেন, এখানে এত টাকা খরচ হয়েছে, ম্যানেজমেন্ট খরচ হয়েছে এত টাকা, টোটাল হাইড অ্যান্ড সিক কোনো বিষয় না, একদম ইজিলি ওপেন থাকবে সবগুলা। এবং আমরা পারপাসটা একদম স্টার্টিংয়ে ভেরিফাই থেকে শুরু করে ইমপ্লিমেন্টেশন স্টেজ, যেটা ওয়ার্ল্ডে, সেজন্য আমরা বলছি প্রথম এই ধরনের স্টেজ কোনো ফান্ডারের সাইট নাই, এটা সেজন্য। এটা কি অন্য এনজিওগুলো কি অ্যাটেন্ড করতে পারবে, না শুধুমাত্র ম্যাস মানুষের জন্য, সাধারণ মানুষের? না, এখানে আমরা বেশ কয়েকটা সাইট রেখেছি। নাম্বার 1, এখানে একটা ডোনার অপশন আছে। একজন দাতা, তার একটা প্রোফাইল থাকবে, উনি কয় টাকা ডোনেট করছেন, তো ওনার ফান্ডগুলো কোথায় কোথায় যাচ্ছে সেটা উনি ট্র্যাক করতে পারবেন। একজন ভলান্টিয়ার 2 রকম আছে, একটা হচ্ছে পেইড ভলান্টিয়ার, আর একটা নন পেইড ভলান্টিয়ার। কেউ যদি চাইলে বিনা পয়সা কাজ করবে তাও পারবে, কেউ যদি চাইলে পেইড ভলান্টিয়ার হিসেবে কাজ করবে তাও সুযোগ রয়েছে। আর হেল্প সিকার, যে সাহায্য চাইবে। আর অন্য এনজিওগুলো আমাদের সাথে সমন্বয় করে ওনার জন্য একটা পোর্শন আমরা সম্প্রতি ওপেন করতেছি, যারা ওনারাও যাতে এই সাইটটা ইউজ করতে পারেন, তাহলে ওনারা যাতে ফান্ডরাইজিং সাইট ইউজ করতে পারে, তাহলে আমরা সম্মিলিতভাবে যেটা আমরা কাজ করার সুযোগ হয় আর কি, ইনশাআল্লাহ। এবং নট অনলি বাংলাদেশের এনজিও, এটা যেহেতু এই প্রজেক্টটা নিয়ে এমিরেটস ফাউন্ডেশন আমাকে একটা স্কলারশিপ দিয়েছিল গত বছর, আপনি দেখেছেন। তো আবুধাবিতে একটা কনফারেন্সে, সেখানে 85 কান্ট্রি মানুষজন উপস্থিত ছিল। তো এখানে আফ্রিকা থেকে, নেপাল থেকে ওরাও আগ্রহী যে তারা তাদের দেশে এটা বাস্তবায়ন করবে। তখন আমরা বলেছিলাম আফটার 1 ইয়ার আমরা বাংলাদেশের সাকসেসফুলি 1 বছর লঞ্চ করার পরে আমরা তখন এটা দেশের বাইরে এনজিওগুলোর সাথে আমরা এটা কন্ট্যাক্টে যাব। যেমন এখন তো সাইটটা লঞ্চ হয়েছে, 2-3 মাসের মধ্যে অ্যাপসটা আসবে ইনশাআল্লাহ। অ্যাপসটা আসার পরে আমরা এটা মার্কেটে চালানোর পর আর কি সুবিধা অসুবিধা আছে, এটাকে আরও কেউ আমরা ইমপ্রুভ করতে পারি, ইমপ্রুভ করার পর তারপরে এটা আস্তে আস্তে ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নাসির ভাই সময় অ্যালাউ করছে না খুব বেশি কন্টিনিউ করার জন্য। আপনার চ্যারিটির বিশেষ কোনো একটা দিক আমাদেরকে বলবেন, যে জিনিসটা আমরা এতক্ষণ কোনো আলোচনাতে আনিনি, যেটা মিসিং আছে, এটা একটু আমাদেরকে হাইলাইট করবেন। আচ্ছা, চ্যারিটির বিষয় বলতে কি, আমরা সাধারণত এই চ্যারিটির বিষয়ে, এটা বইয়ের ভাষা হয়তো বলে নিড অ্যাসেসমেন্ট। জি। তো আমি সকল চ্যারিটি বা সামাজিক কার্যক্রম যারা করেন, প্রত্যেকের কাছে একটা বিষয় একটু বিনীত অনুরোধ করব, যে আপনি নিডটা একটা অ্যাসেস করেন। যেমন চিটাগাংয়ে একটা বন্যা হয়েছে এখন, তো সবাই টাকা পয়সা ফান্ড রেজ করার জন্য অনেক দিন সময় দিচ্ছে, অনেক পরিশ্রম করতেছে, ফান্ড রেজ করতেছে। ফান্ড রেজ করার জন্য সময় দিয়েছে 15 দিন 20 দিন, কিন্তু ওই খাবারের প্যাকেটটা একদিন বিতরণ করে শেষ। জি। কিন্তু এই মুহূর্তে তার খাবারের প্যাকেট লাগছে কিনা, এই মুহূর্তে তার ঘর লাগছে কিনা। তো আমার চ্যারিটির বিশেষ দিক হচ্ছে কি, আমরা নিড অ্যাসেসমেন্টটা খুব ভালো করে করি। যেমন চিটাগাংয়ের বন্যার জন্য আমি ফার্স্ট ওখানে নিজে ছিলাম, প্রথম দিকে রান্না করা খাবার, তারপর হচ্ছে ফুড প্যাকগুলো বিতরণ করেছি। এখন আমরা করছি কি, বন্যায় যারা যারা নিহত হয়েছেন ওদের ওই তালিকাগুলো আমরা করেছি। জি। আমার কাছে চকুরিয়া, পেকুয়ার টোটাল ওই লিস্টটি আমার হাতে আছে আলহামদুলিল্লাহ। এবং বন্যায় যে সমস্ত ওই গরু ছাগলগুলা মারা গিয়েছে ওদেরকে ওই তালিকাগুলো আমরা করেছি। লাইভলিহুড প্রজেক্টের আন্ডারে আমরা ওদেরকে একটা গরু ছাগল যদি দেই, তাহলে তারা সার্ভাইভ করতে পারবে। নতুন একজন মানুষকে গরু ছাগল দিলে সে লালন পালন করতে পারবে কিনা নিশ্চয়তা নেই, কিন্তু এটা এক্সপিরিয়েন্স মানুষ, উনি তো সেটা লালন পালন করতে পারবেন। নাম্বার 3 হচ্ছে যে ঘরগুলো একদম ভেঙে গিয়েছে ওই তালিকাগুলো আমরা আলহামদুলিল্লাহ করেছি। তাহলে আমি সবাইকে বলবো, আপনি ফান্ড রেজ করেন ইজ ভেরি গুড, কিন্তু যখন বাস্তবায়ন করবেন মেহরবানি করে ওই যে কয়েকশো প্যাকেট দিয়ে ছবি তুলে আপনার দায়িত্ব সম্পন্ন না করে আপনি যদি একটু চিন্তা করেন এই মুহূর্তে রিকোয়ারমেন্টটা কী, ফিল্ডে রিয়েল রিকোয়ারমেন্টটা কী,
তাহলে দেখা যাবে যে আপনার এখানে যারা যারা অংশগ্রহণ করেছেন ডোনাররা ওরা একটু বেশি স্বভাবের একটু সুযোগ পেয়ে যাবেন, প্লাস মানুষটা অনেক বেশি উপকৃত হবে। যেমন 5,000 টাকা দিয়ে আপনি একটা ফুড প্যাক দিলেন, অথচ আমরা 100টা ঘর করে চিন্তা করছি যে এটা ঘরের মাটি সরে গেছে, পানিতে এসে মাটি সরে গেছে, আমরা খালি মাটিগুলা ঘরের মধ্যে নিয়ে দিব। বাজেট হচ্ছে মাত্র 4,000 টাকা একটা ঘরের। তাহলে আপনি 5,000 টাকার ফুড না দিয়ে আপনি যদি তার ঘরের মাটিটা দেন, সে কিন্তু একটু আরাম করে ঘুমাতে পারবে। থ্যাংক ইউ নাসির ভাই। আমাদের আজকের মতো আমরা এই এপিসোড এখানে শেষ করব। আমরা আরো গল্প করব, আরো কিছু বিষয় আমাদের আছে, তবে আজকের মতো আমাদের এখানে সময় শেষ হচ্ছে। আমি একটু সবার কাছে দোয়া চাই যে ইউকে তো ইনশাআল্লাহ আল হাসান ফাউন্ডেশন একটা রেজিস্ট্রেশনের জন্য আমরা কাজ শুরু করেছি, যেটা নিউ ইয়র্কে আমেরিকাতে একটা রেজিস্ট্রেশন হয়েছে অ্যাশ ফাউন্ডেশন ইউএসএ। ইনশাআল্লাহ খুব শীঘ্রই অ্যাশ ফাউন্ডেশন ইউকে ইনশাআল্লাহ রেজিস্ট্রেশন হবে। তো প্রত্যেকের কাছে দোয়া সহযোগিতা চাই আর কি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ নাসির ভাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আজকের আমাদের যে অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসিরউদ্দিন ভাই। উনি হলেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান। ওনার সাথে আমরা অনেক গল্প করলাম, ওনার প্রজেক্টগুলো জানলাম, যে প্রজেক্টগুলো নিয়ে উনি কাজ করছেন। আমরা আরও বিস্তারিত জানবো, আরও কিছু নিয়ে আমরা কথা বলবো পরবর্তী সেগমেন্টে অথবা পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এই অনুষ্ঠান দেখবেন এবং বাকি যে কথাগুলো রয়ে গেছে সেগুলো জানার চেষ্টা করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।